বিয়েটা করতে পারবো না মা, যতদিন না পর্যন্ত বাবা বাড়িতে না আসে। তে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে কথাটা বলে। তের মুখে এমন কথা শুনে রোজ বেগম গর্জে উঠে, কি বললি তুই? বিয়ে করবি না? তাও আবার আমার মুখের উপরে এত বড় কথা? তোকে তো আমি। এই বলে রোজ বেগম থেকে চড় মারার জন্য হাত তুলে, ঠিক তখনই জিমিন এসে তার মায়ের হাত ধরে ফেলে আর তার মাকে উদ্দেশ্য করে বলে, তুমি আপুকে মারছো কেন মা? আপু কি এমন বলেছে? শুধু তো এতটুকুই বলেছে, বাবা আসুক তারপরে বিয়ে করবে। তাতে কি এমন বড় অপরাধ করেছে শুনি? রোজ বেগম জিমিনের দিকে রাগে দৃষ্টিতে তাকায় আর রাগে ফুসতে ফুসতে বলেন, জিমিন, তোর সাহস তো কম না? তুই আমার হাত ধরেছিস? আমি ধরতে চাইনি মা, কিন্তু তুমি হাত ধরতে বাধ্য করেছো। এতদিন তো সব মুখ বুঝে সহ্য করেছি, কিছু বলিনি, কিন্তু আজ আর চুপ করে থাকতে পারলাম না। জিমিন, চিৎকার করো না মা, আমি তোমার চিৎকারে ভয় পাই না। আমাকে তে মনে করো না, আমি তোমার মেয়ে, ভুলে যেও না তুমি। রোজ বেগম অবাক, হতবাক, এটা কি সত্যিই তার মেয়ে? সে তো বিশ্বাসই করতে পারছে না যে মেয়ে কখনো তার কথার অবাধ্য হয়নি, আর আজ সে কিনা তার মুখে মুখে তর্ক করছে। আর কত বলো, আর কত? এই মেয়েটা আর কত সহ্য করবে বলতে পারো? আর কত এই মেয়েটাকে অত্যাচার করবে তুমি? এবার তো একটু থামো তুমি মা। জিমিন, তুই তুই কি করছিস বোন? মায়ের সাথে এভাবে কথা বলছিস কেন? একদম চুপ, আর একটাও কথা বলবে না তুমি। আমি আজ যা বলার এ রোজ বেগমকে বলবো, তুমি আমাদের মাঝখানে আসবে না, একদম আসবে না বলছি। বোন, এসব কি বলছিস? মায়ের নাম ধরে কেন ডাকছিস? মা, তুমি এই মহিলাকে এখনো সম্মান দিচ্ছ, যে কিনা তোমার শিশুকাল থেকে টর্চার করে এসেছে, তোমার সবকিছু কেড়ে নিয়েছে, তোমাকে তার হাতে পুতুল বানিয়ে রেখেছে, তুমি তাকে এখনো সম্মান দিচ্ছ? তে মাথা নিচে করে ফেলে, চোখে পানি ছলছল করে। জিমিন তো মিথ্যে কিছু বলেনি। ছোটবেলায় ওর মা, মানে ঋতু বেগম, একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন ওর বয়স 6 বছর। এরপরে চুহা সাহেব রোজ বেগমকে বিয়ে করেন, কিন্তু এই 16 বছরেও রোজ বেগমের মনে ওর জন্য একটু ভালোবাসা দেখতে পায়নি, আর না মনে হয় কোনোদিন দেখতে পাবে। কিন্তু তে ঠিকই রোজ বেগমকে মায়ের আসনে বসিয়েছে। জিমিন ঠিকই বুঝতে পারে তোর মনের মধ্যে এখন কি হচ্ছে, তাই তোর থেকে চোখ সরিয়ে রোজ বেগমের দিকে তাকিয়ে বলে, তো রোজ বেগম, আপনার কি একটু মায়া হয়নি এই মেয়েটার জন্য? চোর সাহেব তো আমাকে কখনো তার মেয়ের থেকে কম ভালোবাসেনি, তাহলে আপনি কেন এই মেয়েটাকে এত বছরও একটু ভালোবাসতে পারলেন না? বলেন আমাকে, কি হলো বলেন। রোজ বেগম কিছু বলছে না, শুধু চোখ লাল করে জিমিনের দিকে তাকিয়ে আছে। সে আজ জিমিনের সাহস দেখে অবাক হচ্ছে। এদিকে জিমিনও আজ তার মায়ের লাল চোখ দেখেও ভয় পায় না। সে আবার বলে উঠছে, আপনি জানেন আমি এতদিন কেন চুপ করেছিলাম? শুধু এর জন্য, আমি কিছু বললে আপনি তাকে অত্যাচার করবেন বলে। আমি ওর হয়ে কিছু বললে আপনি মনে করেন ও আমার মাথা খায়, আর এটা ভেবে আপনি ওকে অত্যাচার নির্যাতন করেন। শুধু এই জন্যই আমি এতদিন চুপ করেছিলাম। আপনি কি জানেন, আপনি মা নামের কলঙ্ক। হঠাৎ জিমিনের গালে একটা চড় পড়ে, সেটা দেখে জিমিন দুজনে চমকে যায়। জিমিন গালে হাত দিয়ে রোজ বেগমের দিকে তাকায়। হ্যাঁ, চটা রোজ বেগমই মেরেছে। রোজ বেগম জিমিনের দিকে তাকিয়ে রাগে ফুসতে ফুসতে বলেন, এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, আর আজ সে সাপে আমাকে ছোবল মারছে। বলি হারি, এসব আমি কার জন্য করেছি? তোর জন্যই তো করেছি, যাতে তোকে আমি ভালো খাওয়াতে পারি, পড়াতে পারি। আর তুই কিনা আমার পেটের মেয়ে হয়ে ওর হয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ ও বাবার সাথে আমি বড় হয়েছি। রোজ বেগম জিমিনের সাথে না পেরে তের দিকে তাকিয়ে বলেন, এই যে মহারানী, এবার আপনি খুশি হয়েছেন আমার মেয়ের মাথা খেয়ে? আমিও দেখবো এই বিয়ে কে আটকায়। এই বলে রোজ বেগম জিমিনের হাত ধরে টেনে নিয়ে যায়। জিমিন অনেকবার জিজ্ঞাসা করেছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কিন্তু রোজ বেগম কিছু বলে না। রোজ বেগম আর জিমিনের পিছু পিছু যেতে বলে, আমার ভুল হয়েছে মা, এবার বোনকে ছেড়ে দাও, আর এমন হবে না, তুমি বোনকে ছেড়ে দাও। কিন্তু রোজ বেগম কারো কোনো কথা না শুনে জিমিনকে তার রুমে বন্দি করে রাখে, আর তের দিকে তাকিয়ে বলে, তোর বিয়ে আমি কালই দিব, দেখি আমাকে কি আটকায়। এই বলে রোজ বেগম
কেউ টানতে টানতে রুমে নিয়ে এসে আটকে রাখে। তে রুমে দরজা ধাক্কাতে ধাক্কাতে চিল্লিয়ে বলে, মা আমার কথাটা শোনো, একবার আমার কথাটা শোনো। তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইবো না, আমাকে আর কয়টা দিন সময় দাও, বাবা বাড়িতে আসুক, তারপর না হয় আমি বিয়েটা করব। মা তুমি এমনটা করো না প্লিজ। এসো না কার কথা। রোজ বেগম নিচে এসে এক মহিলাকে কল করে বলে, আমি আমার মেয়েকে কালই বিয়ে দেব, আপনার ছেলেকে নিয়ে কালই আসবেন। এ কথা বলে রোজ বেগম কলটা কেটে দেয়। আসলে আজ সকালবেলা এক অর্ধবয়স্ক মহিলা আসেন তার বিয়ের প্রস্তাব নিয়ে। রোজ বেগম প্রথমে রাজি হয় না, পরে কি মনে করে যেন রাজি হয়ে যায়। ছেলে কি করে জানতে চাইলে ভদ্রমহিলা বলেন, তেমন কিছু না, টুকটাক ব্যবস্থা করে রোজ বেগম রাজি হয়ে যায় বিয়ের ডেটটা পরে জানাবে বলে। কিন্তু ছেলেকে একবারও দেখতে চায় না রোজ বেগম। যে ছেলেটা দেখতে কেমন তার মতে একটা হলে হলো, এই কালো মেয়ের জন্য সম্বন্ধ এসেছে, এটাই অনেক। আর যেহেতু শুভ সাহেব দেশের বাইরে আছেন, এই সুযোগে বিয়েটা দিয়ে দিতে পারলেই বাঁচেন। পরের দিন সকালবেলা রোজ বেগমের কথা মতো ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে চলে আসেন, সাথে কাজিও নিয়ে আসেন। থেকে জোর করে একটা শাড়ি পরিয়ে নিয়ে আসেন রোজ বেগম। কিন্তু রোজ বেগম ছেলেকে দেখে পুরাই অবাক। এত সুন্দর ছেলে, যদি সে আগে জানতো ছেলে এত সুন্দর তাহলে তার নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিতেন। কিন্তু এখন আর কিছু করার নেই। আগে কেন ছেলে দেখতে চাইলো না, এটা তার আফসোস হচ্ছে এখন। যাই হোক, তার বিয়েটা হয়ে যায়, তাকে নিয়ে তারা চলে যায়। কিন্তু জিমিন অনেক কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মা তাকে কার হাতে তুলে দিয়েছে কে জানে। আমি পারলাম না আপু, তোমার বিয়েটা আটকাতে পারলাম না তোকে আগলে রাখতে। তুমি ছোটবেলা থেকে কখনো বুঝতে দাওনি যে আমি তোমার রক্তের কেউ না, সবসময় আমাকে বড় বোনের মতো আগলে রেখেছো, কিন্তু আমি কিছুই পারলাম না। এটা সত্যি যে জিমিনটের আপন বোন না। জিমিন হলো রোজ বেগমের প্রথম ঘরের সন্তান। জিমিকে নিয়েই শুভ সাহেবকে বিয়ে করেন। যখন জিমিনের বয়স ছিল 4 বছর, তখন জিমিন বুঝতো না কে আপন কে পর। তবে রোজ বেগম সবসময় বলতো যে তোর আপন কেউ না। এরপরে বড় হয়ে বাকিটা জানতে পারে, কিন্তু জিমিন সবসময় মানতো তেই ওর বড় বোন, আর এখনো তাই মানে। এইদিকে থেকে নিয়ে আসা হয় তার নতুন ঠিকানায়, মানে শ্বশুর বাড়ি। তে যায় না এখানকার মানুষজন কেমন হবে। তে তো এখন পর্যন্ত তার স্বামীর মুখটাই দেখতে পারেনি। আসলে সে দেখতে কেমন, কারণ বিয়েটা শেষ হতে না হতেই ওই বাড়ি থেকে বের হয়ে যায়, আর এখনো এই বাড়িতে আসেনি। দুপুর হয়েছে, সেই যে তার শাশুড়ি একটা রুমে বসিয়ে দিয়ে গেছে আর আসেনি। প্রায় 1 ঘন্টা হয়েছে। কে যে শাড়িটা চেঞ্জ করবে সেটাও পাচ্ছে না, কারণ তার শাশুড়ি কিছুই আনতে দেননি ওই বাড়ি থেকে। তে এখন কি করবে সেটাই বুঝতে পারছে না। তে আমি ভিতরে আসবো। তে তার শাশুড়ি কণ্ঠস্বর শুনে তড়িঘড়ি করে বেড থেকে নেমে দাঁড়ায় আর বলে, জি আসুন। তিন বেগম রুমের ভিতরে আসে আর হাতে থাকা শপিং ব্যাগগুলো বিছানায় রেখে তের দিকে তাকিয়ে বলে, কি আপনি আপনি করছো তে? তুমি আমাকে তুমি করে বলবে, যেমন আমার ছেলে আমাকে ডাকে মা, তুমিও আমাকে মা বলেই ডাকবে, কারণ আজ থেকে তুমি আমার আরেকটা সন্তান, বুঝেছো? তে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জিন বেগমের দিকে, কারণ এমন অপরিচিত মানুষের মুখে আপন আপন কথা শুনে আর এই কথাগুলো শুনে এর আবার তার মায়ের কথা মনে পড়ে যায়। আর শোনো, এই শপিং ব্যাগে যা আছে আপাতত সেইগুলো ব্যবহার করো। আসলে বিয়েটা তো হুট করে হয়েছে, তাই বেশি কিছু কেনাকাটা করতে পারিনি, এক রাতে যা পেরেছি আর কি। সে বেডের দিকে তাকায়, এখানে 10 থেকে 15টার বেশি ব্যাগ হবে। তারপরে উনি বলছেন কিনা বেশি হয়নি। এখন ফ্রেশ হয়ে নিচে আসো। আর শোনো, এটা এখন থেকে তোমার সংসার, তাই সবকিছু নিজের মতো গুছিয়ে নিবে। আমি একা মানুষ, কয়দিক সামাল দেব, তারপরে বয়স হয়েছে, তাই এখন থেকেই তোমাকে সবকিছু সামলাতে হবে। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি নিচে যাচ্ছি। কথা শেষ করে জিন বেগম যেতে নেয়, তখন তে পেছন থেকে বলে উঠে, মা। জিন বেগম দাঁড়িয়ে যায় আর পেছনে ফিরে তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, কে কিছু বলবে? তে মুখে কিছু না বলে জিন বেগমের কাছে এসে সালাম করতে যাবে, তার আগে জিন বেগম থেকে ধরে ফেলে আর বলে, এটা কি করছে তে? তোমার জায়গা পায় নয় আমার বুকে, তাই আমার বুকে আসো। এই বলে জিন বেগম থেকে জড়িয়ে ধরে। তে চোখে পানি জমে,
কারণ এত বছর পরে কেউ এত আদর করে বুকে টেনে নিয়েছে। এতক্ষণ মনে যে সংশয় ছিল সেটা দূর হয়েছে। তে আর কিছুই চায় না। ও যে একজন মা পেয়েছে তাতেই অনেক খুশি। ও আর কি চায় এই জীবনে? একটু ভালোবাসা, একটু মায়ের আদর, তাও আজ পেয়ে গেছে। তে জিন বেগমকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা মা, আপনি যান, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। তে, তোমাকে একটু আগে কি বললাম, এর মধ্যে ভুলে গেছো? না মা, ভুলিনি, তুমি যাও, আমি আসছি। তে একটু মৃদু হেসে কথাটা বলে। জিন বেগম একটু মুচকে এসে আচ্ছা বলে রুম থেকে চলে যায়। তে ব্যাগ থেকে একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে আসে। অনেক বড় বাড়িটা, আর সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখা। সেটাতে তাকিয়ে তাকিয়ে দেখছে। দাঁড়িয়ে আছো কেন, বসো। কিচেন থেকে জিন বেগম খাবারগুলো নিয়ে আসতে আসতে কথাটা বলে। তে সেটা দেখে জিন বেগমের হাতে খাবারের বাটিগুলো নিতে চায়, তবে জিন বেগম না দিয়ে তেকে বসতে বলে। কেউ লক্ষ্মীর মতো বসে। জিন বেগমও বসে। তে চারদিকে একবার তাকিয়ে জিন বেগমকে প্রশ্ন করে, মা, বাড়িতে কি আর কেউ নেই? তারা লাঞ্চ করবে না? না মা, আর কেউ নেই। তোমার শ্বশুর বিজনেস ট্রিপে দেশের বাইরে আছে। আর তোমার বর মানে আমার একটাই ছেলে, সে রাত ছাড়া বাড়িতে আসে না। এত বড় বাড়িতে সারাদিন তুমি একা থাকো মা? কি আর করবো বলো। আগে একটা মেয়ে থাকতো আমার কাছে, তারও কিছুদিন আগে বিয়ে হয়েছে। আর দুজন সার্ভেন্ট আছে, তাছাড়া আর কেউ নেই। তাই তো ছেলেকে বিয়ে করেছি, আর যাতে একা থাকতে না হয়। জিন বেগমের শেষে কথাটা শুনে তার জন্য তেল লজ্জা লাগছে। সত্যি বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়েছে। তে বেডের উপর শুয়ে আছে। সারাদিন তা না হয় জিন বেগমের সাথে গল্প করে কাটিয়েছে, কিন্তু রাত আর তার বরটা কেমন হবে তাও তে জানে না। সে কেমন নার্ভাস নার্ভাস ফিল হচ্ছে। রাত 1টা বাজে, অথচ তার বর এখনো বাড়িতেই আসেনি। সে তার বরের জন্য অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ তে চুলে জোরে টান লাগে। সে কিছু বুঝে ওঠার আগে চুল ধরে টেনে বেড থেকে নিচে ফেলে দেয়। হঠাৎ নিচে পড়ে যাওয়াতে তে অনেক ব্যথা পায়। মুখ থেকে ছোট একটা আওয়াজ বের হয়, তে পাশ ফিরে তাকায়। কি ওকে ফেলে দিল দেখার জন্য। তে তাকাতে দেখতে পায় সুঠাম দেহের এক পুরুষ ওর সামনে দাঁড়িয়ে আছে। অতিরিক্ত রাগে তার চোখ নাক লাল হয়ে আছে। সে এতটাই সুন্দর যে তার চোখ আর নাক লাল হবার কারণে ভয়ঙ্কর লাগছে। কিন্তু এই লোকটাকে সেটাই তে বুঝে উঠতে পারছে না। লোকটা আবার তেজ চুল খামচি ধরে আর রাগে চল শক্ত করে বলে, আমার বেডের উপর উঠার সাহস তোকে কে দিয়েছে? আমি ব্যথা পাচ্ছি, প্লিজ ছেড়ে দিন আমাকে। আমি কি করেছি? আমাকে মারছেন কেন এভাবে? তুই কি করেছিস তাই না? কান খুলে শুনে রাখ, আমি তোর এই চেহারাটাই দেখতে চাই না। তোর এই চেহারাটা নিয়ে আমার সামনে আসতে যেন আর না দেখি, বুঝেছিস? আমার রুম থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। এই বলে জাঙ্কুক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর কাবার থেকে ট্রাউজার আর তোয়ালে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। এই দিকে যাওয়াতে হাতে আবারও ব্যথা পায়, কিন্তু সেই দিকে না ভেবে তাকিয়ে আছে ওয়াশরুমের দরজার দিকে। তের আর বুঝতে বাকি থাকে না যে এটাই তার বর জিয়ন জাঙ্কুক। হ্যাঁ, এটাই তার হাজবেন্ড জিয়ন জাঙ্কুক। তে এখন কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না, তাও আবার এত রাতে। এদিকে জাঙ্কুক শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে আছে। কিছুতেই যেন রাগ কন্ট্রোল করছে। সারাদিনে যতটুকু রাগ কন্ট্রোল করেছিল এখন আবার তেকে দেখে তা দ্বিগুণ হয়ে যায়। কারণ এমনি জাঙ্কুক বিয়ে করতে চায়নি, জিন বেগম জোর করে বিয়ে দিয়েছে। তার উপর যখন তের কালো চেহারা দেখতে পায়, আর তখনই জাঙ্কুক সিদ্ধান্ত নেয় এই মেয়েকে কিছুতে বউ হিসেবে মানবে না। একে তো জোর করে বিয়ে, তার উপর কালো মেয়ে। জাঙ্কুক কিছুতে মানতে পারছে না। জাঙ্কুক ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়, আর বের হলে দেখে তে এখনো বসে আছে ফ্লোরে, হাঁটুতে মুখ গুজে। জাঙ্কুকে রাগটা আবার বেড়ে যায়। কি হলো, তুই এখনো বেরোসনি আমার রুম থেকে? তোকে না বলেছি রুম থেকে বের হয়ে যেতে? তে চমকে যায়, কারণ ও দেখেনি জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়েছে। তে তো ছিল ওর ভাবনাই। তে ঝটপট করে উঠে দাঁড়ায় আর মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, তো কোথায় যাবো আমি? তুই কোথায় যাবি সেটা আমি কি জানি? আমি জানি তুই এখান থেকে বেরিয়ে যাবে এক্ষুনি। তোর এই মুখটা দেখলেই আমার আজ রাতটা আমাকে একটু থাকতে দিন। দরকার হলে আমি কাল সকাল হলে এই বাড়ি থেকে চলে যাব। শুধু আজ রাতটা দয়া করে আমাকে থাকতে দিন।
তের কথা শুনে জাঙ্কুকের হঠাৎ জিন বেগমের কথা মনে পড়ে। কাল যখন জিন বেগম জাঙ্কুকের রুমে এসে বিয়ের কথা বললেই জাঙ্কুক সাথে সাথে না করে দেয়। যে মেয়েকে দেখেনি, চেনে না, জানে না, তাকে একদিনের মধ্যে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু জিন বেগম জাঙ্কুককে তার দিব্যি দেন আর বলেন সে যে মেয়েকে বিয়ে করতে বলবে সেই মেয়েকে বিয়ে করতে হবে, আর তাকে কখনো ডিভোর্স দিতে পারবে না। কালকে কথা মনে পড়তে জাঙ্কুক ভাবে, কাল যদি জিন বেগম জানতে পারে জাঙ্কুক থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাহলে ব্যাপারটা অন্যদিকে যাবে। আর যদি এই মেয়ে চলে যায় তাহলে ডিভোর্সও হবে না। তাই এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। জাঙ্কুক মনে মনে বলে, এই মেয়েকে যে করে হোক তাড়াবে, তবে আজ না। জাঙ্কুক কিছু একটা ভেবে বাঁকা হাসে আর তের দিকে তাকিয়ে বলে, থাকতে পারিস, তবে এক শর্তে। তে অবাক হয় হঠাৎ জাঙ্কুকের মুখে শর্তের কথা শুনে। তে জাঙ্কুকের দিকে তাকায়, সেটা দেখে জাঙ্কুক মুখে বাঁকা হাসি রেখে আবারও বলে, সত্যটা হলো আমি তোকে কখনো বউয়ের স্বীকৃতি দিব না, আর তুই কখনো আমার কাছে স্বামীর অধিকার চাইতে পারবি না। এখন বল তুই কি করবি? তুই কি এ শর্তে রাজি? তে ভাবে, ওর কপালে তো এমনি সুখ লেখা নেই। এই বাড়িতে তো জিনের মতো মা আছে, কিন্তু এই বাড়িতে তো তাও নেই। তে কোথায় বা যাবে? ওর তো যাওয়ার মতো কোনো জায়গায় নেই। আমার কপালে হয়তো এটাই লেখা আছে। তে এসব ভেবে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। এখানে থাকলে অন্তত একজন মায়ের ভালোবাসা পাবে। কি হলো বল? হ্যাঁ, আমি আপনার শর্তে রাজি। আমি কখনো আপনার কাছে স্বামীর অধিকার চাইবো না। জাঙ্কুক টেবিল একটা স্মেল দেয় আর মনে মনে বলে, আমিও দেখবো তুই কতদিন এই বাড়িতে থাকতে পারিস। তোর এমন অবস্থা করবো তুই নিজেই বাধ্য হবি ডিভোর্স নিতে। জাঙ্কুক মুখে আর কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ে। কিন্তু তে এখন কি করবে? বিছানায় তো জাঙ্কুক শুতে দিবে না, আর রুমে কোনো সোফাও নেই যে ও তাতে ঘুমাবে। তে আর কিছু না ভেবে ফ্লোরে গুটি সুটি মেরে শুয়ে পড়ে। জাঙ্কুক এসি ছাড়ে, তেল শীত লাগতে শুরু করে। এক তো ফ্লোর ঠান্ডা, উপরে এসি, তাও কিন্তু তেল কিছুই করার নেই। ও এভাবেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তে আগে উঠে কিচেনে এসে সবার জন্য নাস্তা বানায়। ও যে এবারে বউ, এই ভেবে যে রান্না করছে তেমনটা না, তার একটা অভ্যাস হয়ে গেছে। জিন বেগম থেকে কিচেনে দেখে খুশি হয়। সেও তের সাথে মিলে টেবিলে নাস্তা সাজিয়ে রাখতে হেল্প করে। সে শুধু নাস্তাটাই বানায় আর বাকি কাজগুলো সার্ভেন্টরাই করে। জিন বেগম দেয়াল ঘড়ির দিকে তাকায় আর দেখতে পায় 9:35 বাজে, অথচ জাঙ্কুক নিচে এখনো আসেনি। তাই তিনি তের দিকে তাকিয়ে বলেন, তে মা, জাঙ্কুক কি কাল রাতে বাড়িতে আসেনি? তে রাত থেমে যায় আর মনে পড়ে যায় রাতের সব কিছু। তে আস্তে করে উত্তরে বলে, জি মা, উনি রাতে এসেছে। ছেলেটা আর ভালো হলো না, সে রাত করে বাড়িতে ফিরে। যাও তে মা, জাঙ্কুককে ডেকে তোলো, মনে হয় এখনো ঘুমিয়ে আছে। জিন বেগমের কথা শুনে তে একটু ঘাবড়ে যায়। জিন বেগম আবারও বলেন, কি হলো তে মা? যাও জাঙ্কুককে ডেকে তোলো। আমাকে যেতে হবে? এটা কেমন কথা তে? তুমি ডেকে তুলবে না তো কে তুলবি? তে আর কিছু না বলে মনে একটু সাহস জুগিয়ে যেতেই নেয়। তখনই জিন বেগম আবার বলেন, ও হাতে করে এক কাপ চাও নিয়ে যাও। জিন বেগমের কথা মতো তে হাতে এক কাপ চা নিয়ে রুমে আসে। তে রুমে এসে দেখে জাঙ্কুক ঘুম থেকে উঠে রেডি হচ্ছে, হয়তো অফিসে যাওয়ার জন্য। তে একটা নিঃশ্বাস নিয়ে অনেক সাহস করে জাঙ্কুকের পিছনে এসে দাঁড়িয়ে বলে, আপনার চা। জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতেছিল। তেকে জাঙ্কুক আয়নার ভিতরে দেখে আর সাথে সাথেই যেন জাঙ্কুকের রাতটা আবারও বেড়ে যায়। কিন্তু জাঙ্কুক মুখে কিছু না বলে পিছনে ফিরে তের হাত থেকে চায়ের কাপটা নিতে যায়। তে তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার হাত কাঁপছে। জাঙ্কুক সেটা দেখে বাঁকা হাসে। জাঙ্কুক কাপটা ধরতেই তে ছেড়ে দেয়। তে হাতটা সরাতে না সরাতে কাপটা নিচে পড়ে যায়। কাঁচ ভাঙার শব্দ শুনে তে চমকে যায়। সাথে সাথে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তের দিকে রাগ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, স্টুপিড, এটা কি করলি তুই? জাঙ্কুকের এমন ধমক শুনে কেঁপে উঠে আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি তো, তুই ইচ্ছে করে ফেলে দিয়ে ফোন। আমি তো কি করছিস? এক্ষুনি জায়গাটা পরিষ্কার কর, আমি অফিসে যাব। আর কিছু না বলে কাঁচের টুকরো তোলার জন্য নিচে বসে আর একটা করে কাঁচের টুকরোগুলো তুলতে থাকে। অনেকগুলো তুলেছে, আবার অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে। জাঙ্কুকের পায়ের কাছে এক টুকরো দেখে তে সেটা তোলার জন্য হাত বাড়ে।
তে হাতটা কাঠের টুকরোর উপর রাখে, আর তখনই জাঙ্কুক তের হাতের উপর পা রাখে। আহ! সাথে সাথে তের হাতে কাঠের টুকরো গেঁথে যায়। একটা কাজও ঠিকভাবে করতে পারো না, ননসেন্স। জাঙ্কুক তের দিকে না তাকিয়ে গট গট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। এইদিকে তের হাত রক্তে ভিজে গেছে, তের হাত থেকে রক্ত পড়ছে ফ্লোরে। তে সেদিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দেয় আর মনে মনে বলে, তোর কপালে এসব ছাড়া আর কি আছে বল? ছোটবেলা থেকেই তো এগুলো সহ্য করতে করতে এসেছিস, আর কত সহ্য করবো? জাঙ্কুক নিচে চলে আসে, এসে খাবার টেবিলে বসে খেতে শুরু করে। সেটা দেখে জিন বেগম বলেন, তুই একা কেন? তে কোথায়? জাঙ্কুক কোনো কথা বলে না, চুপচাপ খেতে থাকে। জাঙ্কুককে এমন চুপ করে থাকতে রেখে জিন বেগম আবারও বলেন, জাঙ্কুক, বিয়েটা তো হয়ে গেছে, তাহলে তুই তেকে কেন মেনে নিতে পারছিস না? তে লক্ষ্মী একটা মেয়ে, তাকে মেনে নিতে তোরা তো কিসের প্রবলেম বলবি আমাকে? জাঙ্কুক এখনো চুপ, একটা কথা বলছে না। জিন বেগম এখন বিরক্ত হচ্ছেন। এমন সময় তে নিচে আসে। তেকে নিচে আসতে দেখে জিন বেগম বলেন, তে তোমার আসতে তো লেট হলো কেন? জিন বেগমের চোখ চলে যায় তের হাতের ভাঙা কাপের দিকে। সাথে সাথে জিন বেগম বসা থেকে উঠে দাঁড়ায় আর তের কাছে এসে বলে, তে কি হয়েছে? কাপটা কি করে ভাঙলো? জিন বেগম রাগী দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, নাকি জাঙ্কুক কিছু করেছে? না মা, এতে ওনার কোনো দোষ নেই, আমার হাত থেকে অসাবধানতায় পড়ে গেছে। একটা সার্ভেন্ট এসে তের হাত থেকে কাঁচের টুকরোগুলো নিয়ে যায়। তুমি আবার এগুলো তুলতে গেলে কেন তে? যদি তোমার হাতে লেগে যেত? জিন বেগম তের হাত চেক করতে গেলে দেখতে পায় তের হাত অনেক কেটে গেছে। তিনি বিচলিত হয়ে বলেন, তে তোমার হাত তো অনেক কেটে গেছে, আমাকে বলনি কেন? লিলি, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো। মা, তুমি শান্ত হও, আমার তেমন কিছু হয়নি, এই তো সামান্য একটু কেটে গেছে, এতে কিছুই হবে না আমার। এটা তুমি সামান্য বলছো? ইস, কতখানি কেটে গেছে। জিন বেগমের কথা শুনে তার মায়ের কথা মনে পড়ে যায়। আর যদি তার মা বেঁচে থাকতো তাহলে হয়তো এমনই বলতো। জাঙ্কুকের এখন রাগ হচ্ছে, তার মায়ের এত আদিত্যটা দেখে তার আর এসব সহ্য হচ্ছে না। জাঙ্কুক বুঝতে পারছে না জিন বেগম এর মধ্যে এমন কি রেখেছে যার জন্য এই মেয়েকে এত মাথায় করে রাখছে। জাঙ্কুক আর সহ্য করতে পারছে না, তাই পুরোপুরি নাস্তা না করে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে জিন বেগম তের হাতে মলম লাগাতে চাইলে তে মলম লাগাতে দেয় না। জিন বেগম অনেক বলে, তাও তে লাগায় না। জিন বেগম তের সাথে না পেরে আর জোর করে না, যেহেতু তের ডান হাত কেটেছে তাই জিন বেগম নিজ হাতে থেকে খাইয়ে দেয়। 16 বছর পরে থেকে নিজ হাতে কেউ খাইয়ে দেয়। তে চোখে পানি দেখে জিন বেগম জিজ্ঞাসা করে, কি হয়েছে? তে মুচকি এসে উত্তরে বলে, কিছু না। তে জাঙ্কুকে দেয়া হাজারো কষ্ট মুখ বুজে সহ্য করতে পারবে। যদি জিন বেগমের এমন ভালোবাসা পায় তাহলে তে সারা জীবন পার করে দিতে পারবে। জিন বেগমের আদর পেলে যেন তে সব কষ্ট ভুলে যায়। এভাবে সারাদিন পার হয়ে যায়। রাত 12টার দিকে জাঙ্কুক রুমে আসে। তে ফ্লোরে শুয়েছিল। জাঙ্কুককে আসতে দেখে তে উঠে দাঁড়ায়। জাঙ্কুকের কেন যেন থেকে দেখলে রাগ উঠে যায়। জাঙ্কুক তের থেকে চোখ সরিয়ে ভেতরে এসে হাতের কোটটা বিছানায় ফেলে দিয়ে গলায় থাকা টাই খুলতে শুরু করে। তে সেটা দেখে মিনমিন গলায় বলে, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি খাবারগুলো গরম করে দিচ্ছি। তের কথাটা শোনা মাত্রই জাঙ্কুক ঝাঁঝালো কণ্ঠে বলে উঠে, আমাকে নিয়ে তোকে তো ভাবতে হবে না, তুই পারলে আমার চোখের সামনে থেকে সরে যা। আমি কোথায় যাব সেটাও কি আমি বলে দিব নাকি? তুই কোথায় যাবি? ডিসকাস্টিং। এই বলে জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। কিন্তু তে এত কথা শোনার পরেও জাঙ্কুকের জন্য খাবার গরম করে টেবিলে সাজিয়ে রাখে। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে আবার রুমে চলে যায়। জাঙ্কুক একবারও জিজ্ঞাসা করে না যে তুই খেয়েছি কিনা। সত্যি তে রাতে খায় না, কারণ জিন বেগম থেকে জিজ্ঞাসা করেছিল ওদের ভিতরে সম্পর্ক ঠিক আছে কিনা। তে জানায় সব ঠিক আছে। জিন বেগম যখন রাতের ডিনার করে তখন তেকেও খেতে বলে, কিন্তু তে খায় না, বলে তোমার ছেলে আসলে একসাথে খাবো। তাই তে না খেয়েছিল। তে জানে এটা কখনোই সম্ভব না, তবু জিন বেগমকে দেখানোর জন্যই এমনটা করে, যাতে জিন বেগম কিছু বুঝতে না পারে।
তে না খেয়ে রুমে চলে আসে আর এসে দেখে জাঙ্কুক শুয়ে পড়েছে। তেও আর কিছু না বলে ফ্লোরে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা তে সেম কাজটাই করে। নাস্তা বানানো শেষ করে জাঙ্কুকের জন্য চা নিয়ে রুমে আসে। জাঙ্কুক আজ তাড়াতাড়ি উঠে পড়ে। জাঙ্কুক নাস্তা করে রুমে এসে অফিসের জন্য তৈরি হয়। তে পেছনে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের কিছু প্রয়োজন হয় কিনা সেটা দেখার জন্য। এতে নাকি মোহাব্বত বাড়ে, সেটা যে কখনো হবার নয় সেটা সে ভালো করেই জানে। জাঙ্কুক কাবাদের মধ্যে কিছু একটা খুঁজছে কিন্তু পাচ্ছে না। সেটা দেখে তে অনেক সাহস করে জিজ্ঞাসা করে, আপনি কিছু খুঁজছেন? তাহলে আমাকে বলুন, আমি খুঁজে দিচ্ছি। জাঙ্কুক কোনো উত্তর দেয় না। খুঁজেই যাচ্ছে তো খুঁজেই যাচ্ছে। সে আবারও বলে, আমাকে বলুন না, আমি খুঁজে দেখছি পাই কিনা। জাঙ্কুকের এবার রাগ উঠে যায়। তাই রাগে কাবার থেকে সব শার্ট প্যান্ট বের করে তের হাতে ধরিয়ে দেয় আর বলে, আমার কাছে হেল্প করা এতই সব চাই না, তাহলে যা এগুলো এক্ষুনি ধুয়ে শুকাতে দে। এই অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, এগুলো তো সব ধুয়ে আয়রন করে ভাঁজ করে রাখা হয়েছে, তাহলে এগুলো আবার কেন ধুতে বললো? কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমি তোকে কি বলেছি, তুই শুনতে পাসনি নাকি? আর শুনে রাখ, এগুলো তুই নিজের হাতে ধুয়ে দিবি। আর যদি কোনো সার্জেন্টকে দিয়ে ধুয়েছিস তাহলে তোর খবর আছে, মনে রাখিস। কে ধুয়ে দিতে পারবে না তেমনটা না, কিন্তু ওর হাত কাটা কানে এতগুলো কাপড় কি করে ধুয়ে দিবে? তে আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। এদিকে জাঙ্কুকও চলে যায় অফিসে। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো 1 মাস। তের এখন অভ্যাস হয়ে গেছে জাঙ্কুকের এমন অত্যাচারগুলো। জাঙ্কুকের দেয়া কষ্টগুলো যেন জিন বেগমের কাছে আসলেই ভুলে যায়। আজ শুক্রবার, সবাই বাসায়। আরেম সাহেবও দেশে চলে এসেছে। তবে আরেম সাহেব ও তের মতো এত লক্ষ্মী মেয়ে পেয়েও তিনিও খুব খুশি। 3 দিন হলো আরেম সাহেব বাড়িতে এসেছে। আজ তারা প্ল্যান করে বাবা মেয়ে একসাথে রান্না করবে। যে ভাবা সেই কাজ। তে আর আরেম সাহেব দুইজনে মিলে কিচেনে রান্না করছে। তুমি এটা কি করছো বাবা? পেঁয়াজকে কেউ এইভাবে কাটে? এই বলে তে হাসতে শুরু করে। এদিকে আরেম সাহেব বাচ্চাদের মতো করে বলে, তো কি করব, আমি তো পারি না। তুই আমাকে একবারও বলে দিসনি যে কিভাবে কাটতে হয়, তাই এইভাবেই কেটেছি। এখন কি হবে? তুমি পারো না সেটা তো আমাকে বলতে পারতে, তাহলে আমি তোমাকে শিখিয়ে দিতাম। যাই হোক, তুমি তো একটা পেঁয়াজ দিয়ে 4 পিস করেছো, এটা দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিতে পারবো। তুমি সরো। এসব কি আমার কিচেনের অবস্থা? তোমরা দুজনে মিলে কি করেছো? আরেম সাহেব দুজনে জিন বেগমের দিকে ফিরে তাকায়। আরেম সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর তে মিটি মিটি হাসছে। কি করেছো সব শুনি? বিশ্বাস করো মা, আমি কিছুই করিনি। যা করেছে বাবা করেছে। তুমি চাইলে বাবাকে বকা দিতে পারো। ছি ছি আরেম, তুমি বাচ্চাদের মতো এসব কি করেছো বলো তো? জিন বেগম আরেম সাহেবকে বকছে আর তে মুখ টিপে টিপে হাসছে। ড্যাড একটা ডাকে পরিবেশটা শান্ত হয়ে যায়। তের হাসি থেমে যায়। আরেম সাহেব জাঙ্কুকের দিকে তাকায়। জিন বেগমও তাকায়, কিন্তু জাঙ্কুক তাকিয়ে আছে তের মুখের দিকে। কিছু কি বলবে জাঙ্কুক? কি বলবে বলো? একটা ফাইলের ব্যাপারে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে তাকিয়ে আরেম সাহেবকে প্রশ্নের উত্তর দিচ্ছে আর তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও, তাহলে পরে দেখে নেব। আমি এখন আমার মেয়ের সাথে রান্না করছি, তাই এখন খুব বিজি আছি। হ্যাঁ, আমি তো সেটাই দেখতেই পারছি। তুমি আমার কিচেনে কি হাল করেছো? জিন বেগমের কথা শুনে সে আবার মুখ টিপে টিপে হাসে, কিন্তু এই হাসি যেন জাঙ্কুকের সহ্য হচ্ছে না। তাই রাগে গজগজ করতে করতে জাঙ্কুক আবার রুমে চলে আসে আর রুমের ভিতরে পায়চারি করতে শুরু করে আর বিড়বিড় করে বলতে থাকে, তো হাসি কোথা থেকে আসে? কই, আমার সামনে তো এমন হাসতে দেখি না সব সময়। তখন তো মুখটা বাংলা পাঁচের মতো করে রাখে। আর এত হাসি কোথা থেকে বের হলো? জাঙ্কুক একা একা বিড়বিড় করছে আর পুরো রুমে পায়চারি করছে। এই তো কিছুদিন আগে জাঙ্কুক সিঁড়ি দিয়ে নিচে নামছে, তখন তের হাসি হাসি কণ্ঠে স্বর শুনে জাঙ্কুক সেদিকে তাকায় আর তাকাতে তের হাসি হাসি মুখটা দেখতে পায়। এই প্রথম জাঙ্কুক তের হাসি হাসি মুখ দেখতে পেল, তাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। এতদিন জাঙ্কুক তের দিকে একবারও ভালোভাবে তাকায়নি, আজ প্রথম তের ফেসটা ভালোভাবে দেখলো।